আরআরএম স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইশরা জাহান। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে আমাদের সাথে স্টুডিওতে আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজানুল হক রাজা এবং দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। কামাল উদ্দিন সবুজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমরা আজকে প্রথমে যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাই, তিতুমির কলেজে শিক্ষার্থীদের আন্দোলন। আজকে ৬ষ্ঠতম দিনে তাদের এই আন্দোলন করেছে। এখন কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালীতে সড়ক রেলপথ অবরোধ, মানুষের ভোগান্তি, যান চলাচলে ভোগান্তি, ঢাকার সাথে রেল যোগাযোগ বন্ধ। রেজানুল হক রাজা, আপনার কাছে পর্যবেক্ষণটা শুনে আসবে। ধন্যবাদ। পর্যবেক্ষণ একটাই, আমি আমার পার্সোনাল রিয়াকশান বা যেটা মনে হয় যে দুটো বিষয়। একটা হলো যে এই যে তিতুমির কলেজের স্টুডেন্টরা তারা কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হবে, এটার সাথে কত শতাংশ মানুষ জড়িত, এই ইন্টারেস্ট কার ইন্টারেস্ট, এটা তার জন্যে দেশের মেজরিটি ঢাকা শহরের মেজরিটি মানুষ সাফার করবে কেন? আমি কেন তার দাবি পূরণের জন্য আপনি আমাকে রাস্তায় চলতে দিচ্ছেন না কেন? এটা আমার প্রশ্ন। এটা কোনোভাবেই কোনো গ্রহণযোগ্য কোনো দাবি বা আন্দোলন হতে পারে না। আপনি আপনার কলেজকে বিশ্ববিদ্যালয় করবেন, ক্যাম্পাস আপনি দরকার হলে ধর্মঘট করেন, যেটা করেছে তারা গতকাল থেকে, যে তারা ক্লাস পরীক্ষা সব বাতিল। আপনি এইটা করতে পারেন। আপনি আপনার কলেজকে চাপের মুখে ফেলতে পারেন এবং তার মধ্যে দিয়ে ইনডাইরেক্টলি আপনি সরকারকে চাপের মুখে ফেলতে পারেন। আপনি সাধারণ মানুষের যাতায়াতের অধিকার, কত মানুষের কত ধরনের দরকার হয়, হাসপাতালে যেতে হয়, এয়ারপোর্টে যেতে হয়, স্কুল কলেজে যেতে হয়, অফিসে যেতে হয়, এই যে দিনের পর দিন মানুষকে আপনি ভোগান্তির মুখে ফেলছেন, এটা তো অপরাধ আমি মনে করি। এটা একটা। ২ নম্বর হচ্ছে যে এইটা যে চলছে এই ৬ দিন ধরে, এই সমস্যার সমাধানের জন্য সরকারের তো কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। কেউ একজন এসে কয়েকদিন আগে বোধহয় পরশুদিন একজন কর্মকর্তা, এই মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছিল, জয়েন্ট সেক্রেটারি আর অ্যাডিশনাল সেক্রেটারি। তো এখন এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, কিছু একটা যে সব দাবি দেওয়ার যেন একটা মৌসুম চলছে, দাবি দেওয়া আদায় করার জন্য আন্দোলন। আপনি যুগ্ম সচিব বা অ্যাডিশনাল সেক্রেটারির কথা কেউ শুনবে? আপনারা সরকারের পক্ষ থেকে কোনো উপদেষ্টা কথা বলছেন না কেন? ইভেন ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক যিনি হাসনাত আবদুল্লাহ, তাকেও কিন্তু আমরা গতকালকে দেখেছি রাতে বেলা, যারা আহত তাদের যে বিক্ষোভটা ছিল সেখানে তিনি আসছেন। তিনি এর আগেও যেদিন সারা রাত ধরে মারপিট হলো ৭ কলেজ ভার্সাস ঢাকা বিশ্ববিদ্যালয়, সেদিনও তিনি গিয়েছিলেন। তো তাকে কিছুটা উদ্যোগী দেখা যাচ্ছে। তো তিনিও তো এই ৬ দিনের মধ্যে এখানে আসেন নাই, যদিও তার দায়িত্ব না এটা, বাট তারা চেষ্টা করছেন। এখানে তো আসলে সরাসরি যদি এদের সঙ্গে কথা বলতো, বোঝাইতো, তাহলে অ্যাটলিস্ট বোঝা যেত সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। শুধুমাত্র আপনি শিক্ষা উপদেষ্টা একটা বক্তব্য দিচ্ছেন, এটা সম্ভব না। আজকে শিক্ষা সচিব বলেছেন যে কমিটি কাজ করছে ৭ কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় করার, সেই কমিটির রিপোর্ট পাওয়ার পরে আমরা এই বিষয়ে একটা কিছু বলতে পারবো। তো এই কথাগুলি তাদের সঙ্গে শিক্ষার্থী এই আন্দোলনের সঙ্গে নেই, সচিব এই কথাও বলেছেন। রাইট, এটাও সত্য কথা। এটাও কিন্তু সত্য কথা, যেটা আমি শুরুতে বললাম। সকল শিক্ষার্থী এবং সকল শিক্ষক কিন্তু এই আন্দোলনের সঙ্গে নাই। গতকাল একটা অনুষ্ঠানে আমার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা এবং ছাত্রদলের সভাপতি, তার সঙ্গে আমার কথা হচ্ছিল। তারাও জানেন বিষয়টা। তারা বলেছেন সবাই এই আন্দোলনের সঙ্গে নাই। তো একটা অংশের আন্দোলন, সেটার কারণে ঢাকা শহরের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সাফার করছে এবং সরকারের যে নিষ্ক্রিয়তা, নির্লিপ্ততা, এটা দুই দিক থেকে আমি মনে করি যে দুই মহলেরই চরম দায়িত্বহীনতা কারণে আজকে সাধারণ মানুষ সাফার করতেছে। এটা কোনোভাবে এই অবস্থা চলতে পারে না। আমি মনে করি যে সরকারের দায়িত্ব বেশি। তাদের উচিত এই আন্দোলন যারা করছে তাদের সঙ্গে সামনাসামনি এসে, তাদের মধ্যে এসে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করা বা তাদেরকে কিছু একটা আশ্বাস দেওয়া। না হলে এই আন্দোলন বন্ধ হওয়ার কোনো লক্ষণ আমি দেখছি না। ধন্যবাদ রেজানুল হক রাজা। কামাল উদ্দিন সবুজ, আপনার কাছে জানতে চাই একই বিষয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। সেই সাথে একটা ব্যাপার যোগ করতে চাই যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই কথাটা, যে প্রতিনিয়ত আন্দোলনের কারণে সরকারের নাভিশ্বাস উঠে গেছে। ধন্যবাদ। আসলে কিছু কথা বলা হয়েছে। একটা, আমরা যেটা তিতুমির কলেজের ছাত্রদের যে আন্দোলন দেখতে পাচ্ছি, এটা তো আসলে প্রথমত হচ্ছে যে এটা
বাংলাদেশ ঢাকা শহরটাই তো একটা যানজটের নগরীতে পরিণত হয়েছে অনেক দীর্ঘদিন ধরে। মানুষ স্বাভাবিকভাবে কোনো ব্লকেড বা কোনো আন্দোলন না থাকলেও কিন্তু মানুষ কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে অনেক সময় লাগে। এর মধ্যে এই ধরনের যখন সিচুয়েশন হয়, আপনি 2-2.5 ঘন্টা মানুষ জ্যামে পড়ে থাকে। এর মধ্যে রুগী থাকে, বিভিন্ন ধরনের বিভিন্ন অফিস থাকে, বিভিন্ন আরও অনেক সবারই তো কম বেশি গুরুত্বপূর্ণ কাজ থাকে। এগুলো পুরো মানুষ ঢাকা শহরের এই যেখানে একটা জ্যাম তৈরি হয়, এই যে একটা ব্লকেট, এটা কিন্তু শহরের অন্যান্য জায়গায় কিন্তু এটার ইম্প্যাক্টটা পড়ে। এতে হয় কি, সব মানুষ এক ধরনের কম বেশি জিম্মি হয়ে পড়ে। এখন কথা হচ্ছে যে আন্দোলন বা তাদের আন্দোলনের সপক্ষে কোনো যুক্তি আছে কিনা, যুক্তি হয়তো আছে বা নাই, সেটা অন্য একটা আলোচনা। মনে করেন তারা কী চায়, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চায়। তো এরপরে আমরা দেখলাম যে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি বললেন যে আলটিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায়। কিন্তু একটা জিনিস আমি এখানে একটু পয়েন্ট আউট করতে চাই, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে দুর্ভোগের নগরীতে পরিণত হয়েছে ঢাকা। বিশেষ করে আমি যদি বলি যে 5ই আগস্টের পর এটা কিন্তু আপনি দেখবেন ভয়াবহ আকার ধারণ করেছে। আরও অনেক উদাহরণ আছে। আমি যেটা পয়েন্ট আউট করতে চাই, একটা বিশ্ববিদ্যালয় যে হবে, পাবলিক বিশ্ববিদ্যালয়, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। আজকে কিন্তু দেখেন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমরা তো আরও আগানোর কথা, এটা কিন্তু এখন কিন্তু নাই, কিন্তু অনেক নিচে নেমে গেছে। এখন বিশ্ববিদ্যালয় একটা পাবলিক ইউনিভার্সিটি যখন হবে, এটার যে স্ট্যান্ডার্ড, এটা তো গ্লোবাল একটা স্ট্যান্ডার্ড। বাংলাদেশ কিন্তু বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়, এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড লাগবে, এটা একটা ন্যাশনাল স্ট্যান্ডার্ড লাগবে। এটার জন্য যে শিক্ষক লাগবে, এটার যে রিসার্চ, যে গবেষণার যে বিষয়গুলি থাকে, যে ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোর আছে কি না সরকারের বা আমাদের বাংলাদেশে এসে সক্ষমতা আছে কিনা, সেটা একটা বিষয়। আজকে আমরা মনে করেন সেখানে আরও অনেক পাবলিক ইউনিভার্সিটি হওয়া উচিত, আরও অনেক প্রাইভেট ইউনিভার্সিটি অনেক, কিন্তু এগুলোর স্ট্যান্ডার্ডটা কোন পর্যায়ে আছে সেগুলোতে দেখতে হবে। না হলে আজকে আমাদের অনেক ছাত্রছাত্রী যারা বিদেশে চলে যায়, বাংলাদেশ তো একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়লে বা অন্যান্য যেমন বুয়েট থেকে যখন পড়তো, তারা যখন বিদেশে যেত, এদের রিকগনিশনই অন্যরকম থাকতো। এখন আমরা যে পিছিয়ে পড়ছি, স্ট্যান্ডার্ডটা মেনটেন করা এটা খুবই ইম্পর্ট্যান্ট। শুধু বিশ্ববিদ্যালয় হয়ে গেলে তো হবে না। আর এই যে আন্দোলনটা তারা করছে, এর মধ্যে কিন্তু আমি ঠিক জানি না যে কত পার্সেন্ট ছাত্র এটার সঙ্গে সম্পৃক্ত আছে। আমার কথাটা হচ্ছে যে আবার এদিকে দেখেন সরকারের পক্ষ থেকে উদ্যোগ তেমন আছে বলেও তো মনে হচ্ছে না। এইভাবে তো সারা ঢাকা শহরের প্রায় 2 কোটি লোক তো জিম্মি হয়ে আছে। তা আমরা এই যে ঢাকা শহর যে একটা গত 5ই আগস্টের পরে আমরা দেখলাম বিভিন্ন আন্দোলনের নামে, বিভিন্ন সংগ্রামের নামে, বিভিন্ন দাবি দেওয়া আদায়ের নামে যে ঢাকা শহর যে একটা অচল নগরীতে আরও পরিণত হচ্ছে। এটা তো আমাদের অন্য অনেক দিক থেকে হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে যদি আপনাদের টাকার অঙ্কে ধরেন। তো কাজেই আজকে এইভাবে তো আসলে এখন যে গভর্নমেন্টটা আছে প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে, এখন একটা এর আগে যে 15-16 বছরের আমরা যেটা বলি যে একটা মানে স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল, সেটা ওনারা চলে যাওয়ার পরে আজকে যে মানে সরকার এসেছে, তারা অনেকটা লিবারাল। এত লিবারাল হলে তো আবার দেশও চালানো যাবে না। এখন মনে করেন আন্দোলন, কালকে রাতে আপনি জানেন যে চিফ অ্যাডভাইজারের ওখানে যে আপনার ইয়েরা, আপনার বৈষম্য বিরোধী আহতরা, ঠিক আছে, ওদের যুক্তি আছে, কিন্তু আমার কথাটা হচ্ছে যে এই যুক্তিগুলি, এই দাবি দাওয়াগুলি আরও অনেকেই আছে। আমি বলছি 5ই আগস্ট থেকে যদি আপনি ধরেন, আমি কিন্তু 5ই আগস্টের আগে আপনার এগুলি দেখেন, দাবি দেওয়া কি তখন ছিল না? আমাদের বাংলাদেশে কি সব সমস্যার সমাধান হয়ে গেছিল? তখন কিন্তু আমরা এতগুলো দেখি নাই। কিন্তু এখন কিছুটা হতে পারে যে না, এখন একটু প্রশ্ন করি যে তাহলে সবাই এখন কেন দাবি দেওয়া নিয়ে এই যে কথা আপনি আমার মানে আলাদা প্রশ্ন একটু যোগ করে যে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, এই দাবি না, এই আইন শৃঙ্খলা আজকে বলেছেন পরিস্থিতির উন্নতি হয়েছে উনি বলছেন, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে অনেক কিন্তু অবনতি তো ঘটেছে। ঢাকা শহরের চিন্তায় রাহাজানি, আপনার চিন্তায় খুনও তো বেড়ে গেছে, খুন হয়েছে। এর মধ্যে কালকেও একটা ঘটনা ঘটেছে, আজকে একটা ঘটনা ঘটেছে, একটা মেয়েকে আপনার হাতিরপুলের ওখানে ইয়ে হয়েছে। এখন কথা হচ্ছে যে এটা কিন্তু ঠিক না। কারণ আপনার ঢাকা শহর, বিশেষ মোহাম্মদপুর এলাকাতে একটা আপনার ক্রাইম জোনে পরিণত হয়েছে। আমরা যত মানে অন্যান্য জায়গায়ও সেফ না কিন্তু এখন চলাফেরা। উনি হয়তো বলছেন, হয়তো যেহেতু সরকারে আছে বলছেন, কিন্তু আমাদের কথাটা হচ্ছে এই যে মনে করেন ওনারা যে যেভাবে এদেরকে মানে ইন্টেলিজেন্স দেওয়া হচ্ছে, এই ইন্টেলিজেন্সের ফলে
ওনারা যে লিবারেলিজমের যে কথা প্র্যাকটিস করছেন, ডেমোক্রেসি যে প্র্যাকটিস করছেন, ঠিক আছে, ডেমোক্রেসি তো আমরা চাই সবাই, কিন্তু ডেমোক্রেসির অর্থ তো আবার এইও না যে আপনি অন্য মানুষকে বিপদে ফেলে দিবেন, এবং সেটাতে হচ্ছে। তো কাজে এটা তো একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটা পোর্শন এটা করেছে, অন্যান্যরা করছে, তাহলে এইসব সমাধান তো আপনার হঠাৎ করে একটা আপনার কিছু ডিমান্ড আছে, আপনি রাস্তায় নিয়ে যাবেন। এতে কিন্তু আরেকটা জিনিস আমি পয়েন্ট আউট করতে চাই, মনে করেন যারা চলে গেছে 15-16 বছর যারা ক্ষমতা ছিল, অনেকে মনে করেন যে তারা তো এখন ফিরে আসার চেষ্টা করছে। আপনি এইটা নিয়ে নানা তর্ক বিতর্ক আছে, আমি সেই আলোচনা যাচ্ছি না। তারাও তো কিন্তু এই সুযোগটা নিবে, কিন্তু এই যে আন্দোলনের এই যে অনেকে মনে করে যে এটার সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকতে পারে, ডাইরেক্ট ইনডাইরেক্টলি এইভাবে থাকতে পারে যে তারা মনে করে যে যদি সরকারকে যদি বিব্রত করা যায়, সরকারকে যদি একটা সমস্যায় ফেলে দেওয়া যায়, তাহলে তারা এই অ্যাডভান্টেজটা নিতে পারবে। হ্যাঁ, তারা চাইতেই পারে সেটা, কিন্তু কথাটা হচ্ছে আমাদের কথা হচ্ছে বাংলাদেশের মানুষ কী চায়। বাংলাদেশের মানুষ তো এই দেশে শান্তিপ্রিয়, এবং বাংলাদেশের মানুষ চায় যে শান্তিপূর্ণভাবে, আগের সরকারের আমরা অনেকে দোষ দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এখন কি চায়? এখন তো শান্তি চায়। তাহলে সরকারের উচিত ছিল যে 6 দিন পর্যন্ত এটা চলতে দেওয়াই উচিত হয় না, আমি মনে করি। এটাকে প্রথম দিকেই তারা এসে একটা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে একটা জায়গায় নিয়ে যাওয়া, আলোচনা টেবিলে নিয়ে যাওয়া উচিত ছিল, সেখানে একটা আলোচনা করে সমাধান তাদেরকে যুক্তি। সর্বনাশটা সেদিন হয়েছে সরকার গঠন করার পরপরই, যেদিন এইচএসসি পরীক্ষার্থী একদল ছাত্র শিক্ষার্থী সচিবালয়ের মধ্যে জোর করে ঢুকে পরীক্ষা হবে না, পরীক্ষা বন্ধ করার দাবি আদায় করেছিল, যেদিন সেই দিনই এই রাস্তা খুলে দেওয়া হয়েছে। যে কিছু একটা প্রেশার দিলেই তো সরকারকে, এই সরকার আসলে তো দুর্বল সরকার, মানে এই অর্থে দুর্বল, সবাই ভাবছে এই সরকার তো এই 2 দিন আছে, 3 দিন পরে থাকবে না। এবং এই সরকারের আপনি এখন পর্যন্ত দেখেন সরকার কিন্তু শক্তভাবে কোনো ব্যবস্থা নিতেও পারছে না, সেই অর্থে সবাই ভাবছে এটা দুর্বল। তো ওই দিন যে দাবিটা সরকার মানলো, এটা তো একটা চরম ক্ষতি শিক্ষা ব্যবস্থার উপরে হয়েছে, এবং বাকিরা সবাই উৎসাহিত হয়েছে যে চাপ দিলেই তো মানা যায়। তারই এই ফল আমাদেরকে এখন ভোগ করতে হচ্ছে। তাহলে আজকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে বলেছেন, এটা নিয়ে যদি আপনি একটু বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, এটা সবুজে বলেছেন সরকারের উপদেষ্টারা বা আগের মন্ত্রীরা, এটা আমি অনেক আগে থেকে আমরা দেখি, যারা সরকারে যায় তারাই বলে যে সব কিছু ঠিক আছে। এটা ভেরি আনফর্চুনেট যে এই সরকারের কাছে আমরা এটা এক্সপেক্ট করি না। এই সরকারটা কিন্তু 8-10টা সরকারের মতো নয়, তারা একটা বিপ্লবের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে। তো মাঝে মধ্যে অর্থ উপদেষ্টাও বলেন, যখন বাজারের জিনিসপত্রের দাম অনেক চড়া, তখনও তিনি তাকে বলতে শুনেছি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এইটা আমি জানি না, এটা মানে এটা কি যারা দায়িত্বে থাকেন, যে চেয়ারে বসেন, ওই চেয়ারের কোনো আগের মতো করে চেয়ারের সমস্যা কিনা জানি না। তবে আমি মনে করি যে এই সরকার আসছে কি, এই সরকার আসার পরে তাদের ম্যান্ডেটটা কি বা তাদের কার্যকলাপ কি, একটা হচ্ছে রিফর্ম করা, ইলেকশন দেওয়া, আরেকটা হচ্ছে এই যে পতিত সরকার যে যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিভিন্ন মামলা হয়েছে, সেই মামলা বিচার করা, হত্যাকাণ্ডের বিচার করা। এই তো এই সরকারকে যারা অবিবেচকের মতো আমরা যারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তাদেরকেও যেভাবে ডিস্টার্ব করছি, এটাও তো চরম অন্যায়। কিন্তু মানুষ, সুযোগ সন্ধানীরা সবাই মাঠে নেমে গেছে। আপনি এখন আজকে একটু আগে দেখলাম যে আরো কিছু আন্দোলনের কর্মসূচি সামনে। হ্যাঁ, ওই যে ফলের ব্যবসায়ীরা বা মানে কেউ বসে আলটিমেটাম দিচ্ছেন, অথচ সবার উচিত ছিল এই সরকার, পোশাক কারখানা শ্রমিকরা, রাইট, অথচ উচিত ছিল কি এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, ইলেকশন দিয়ে চলে যাবে, এরপরে যখন রাজনৈতিক নির্বাচিত সরকার আসবে তখন আপনি দাবি দেওয়া নিয়ে তাদের কাছে যাবেন, যারা হলো পরিপূর্ণ সরকার। কিন্তু আমাদের সেই ধৈর্যও নাই, এবং আমরা কিছু এক্সাম্পল যেটা বললাম ওইটা দেখে উৎসাহিত হয়ে এখন আমরা একটার পর একটা দাবি নিয়ে হাজির হচ্ছে, এবং সরকার আনফর্চুনেটলি সরকারও বিষয়টাকে ঠিকমতো হ্যান্ডেল করতে পারছে না। আমি মনে করি যে আবারও বলবো, বিষয়টা যেহেতু আমরা সবাই সাফার করছি, সবুজ ভাই বলেছেন একটা জায়গায় ঘেরাও বন্ধ, রাস্তা বন্ধ হলে সারা শহরে এটা ইম্প্যাক্ট পড়ে। সরকারের উচিত অবিলম্বে এই স্টুডেন্টদের সঙ্গে বসে একটা নেগোশিয়েট করা। আমার আশা তারা যদি এসে এদেরকে বুঝায়, তাহলে এবং আমার ধারণা তারা একটা এক্সিট রুট খুঁজতেছে, কিছু একটা না পেলে কেমনে আন্দোলন প্রত্যাহার করে। তাদেরকে যদি সরকারের তরফ থেকে দায়িত্বশীল কেউ এসে কথা বলে, তাহলে তারা আমার মনে হয় যে আপাতত হলেও এই আন্দোলন তারা স্থগিত করবে। সেই কাজটা করার জন্য আমি সরকারের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ করব। জি, রেলপথ অবরোধের কারণে কিন্তু কমলাপুরে বড় একটা ভোগান্তি হচ্ছে।
মানুষজন ওখানে আটকে গেছে। নিশ্চয়ই। এখন এই ভোগান্তির সমাধান কি হবে? এই ভোগান্তির সমাধান রেল ঠিক আবার চালু করতে হবে, এছাড়া তো কোনো পথ নাই। আপনি মাঝখানে একটা রেল কর্মচারীদের একটা স্ট্রাইক হলো না, স্ট্রাইক হচ্ছে, জি। দেখেন কত অমানবিক, যে সারা দেশের প্যাসেঞ্জারদেরকে জিম্মি করে দাবি। এখন সেটা বাস চালু করে একটা বিকল্প পথের চেষ্টা করেছে সরকার। এটা কি হয়? এটা হয় না। তো এখন এই দুর্ভোগ দূর করতে হলে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে আসলে। এছাড়া আমি আর কোনো পথ আছে বলে আমার কাছে মনে হয় না। আলোচনা বসতে হবে, সরকারকে কথা দিতে হবে, ভাই তোমাদেরটা আমরা দেখতেছি। আজকে শিক্ষা সচিব যেটা বলেছেন যে কমিটি কাজ করছে সেই কমিটির রিপোর্ট পাওয়ার পরে তিতুমিরের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো। সেই কথাটা ওই সচিবালয়ে বসে না বলে এদের কাছে এসে বলুক, বা ওনাদেরকে ডেকে নিয়ে, বা তাদের একটা টিমকে ডেকে নিয়ে গিয়ে বলুক, সামনাসামনি কথা বলুক। আমার মনে হয় যে এই কাজটা করলেই এই সমস্যাটা আপাতত হলেও সমস্যার সমাধান হতে পারে বলে আমার ধারণা। জি, অসংখ্য ধন্যবাদ জয়নুল হক রাজা। আমরা একটা বিরতিতে যাব। RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা এবং দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এবার কথা বলতে চাই সংস্কার ও নির্বাচন নিয়ে। বিএনপি জামাত কথা বলেছে, সেই বিষয় নিয়ে আজকে কথা বলেছে। আবার নির্বাচন কমিশনার একজনও কথা বলছেন, আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, তিনিও কথা বলেছেন। তিনি বলেছেন যে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি তারা নিচ্ছেন, এইটা একটা কথা। আর বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সংস্কারের কথা বলে জনগণের পথ আটকে রাখলে মানবে না জনগণ। আর এদিকে জামাত বলছে যে ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া ঠিক হবে না। এটা জনগণের কথা, আপনার কাছ থেকে বিএনপি তো তাই বলছে, ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেন। এবং ইলেকশন কমিশনারের যে বক্তব্যটা আপনি বললেন, এটি আমার কাছে মনে হয় কি যে ইলেকশন কমিশন যে এখন যে অবস্থা এবং যে প্রেক্ষাপটে সরকার গঠিত হয়েছে এবং যে প্রেক্ষাপটে ইলেকশন কমিশন গঠন করা হয়েছে, তারা যে একটা স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, আইনে তো তাই বলা আছে, সেটা প্রমাণ করার দরকার ছিল, সুযোগও ছিল। কিন্তু আপনি যদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতোই কথা বলেন, তাহলে তো ওটা সন্দেহ হয় যে আপনি কি সরকারের কথা অনুযায়ী চলছেন। যেমন এই যে কথাটা বলেছেন উনি আজকে, যে হয় ডিসেম্বর না হলে আগামী জুন, এই কথাটা তো আজকে থেকে বেশ কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসই বলেছিলেন। যদি রাজনৈতিক দলগুলো অল্প সংস্কার করতে চায় তাহলে আমরা ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিব, আর যদি আরেকটু বেশি করার সুযোগ পাওয়া যায় তাহলে জুনে হবে, তাই তো বলেছেন উনি। ইলেকশন কমিশন যদি একই সুরে কথা বলে তাহলে তো এটা এই ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা এটা আশা করি নাই, তাদের ভিন্নভাবে চিন্তা করা উচিত। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে জামাতের ভূমিকাটা আমার কাছে খুব স্পষ্ট না। তারা কখনো কখনো বলে না ইলেকশনে বেশি দেরি করা যাবে না, আবার ইদানিং দেখতেছে যে না, তারা বলছে যে সংস্কারটাকে তারা একটা গুরুত্ব দিচ্ছেন। বিএনপি এটাকে এই জন্য কিনা জানি না, যে বিএনপি বলছে যে না, যত তাড়াতাড়ি সম্ভব মিনিমাম সংস্কার করে ইলেকশন দেওয়া হোক। এবং তারা তো কি বলে, একবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন কিন্তু আগস্টের মধ্যেও ইলেকশন করা সম্ভব। আর বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তো ডেটও একটা প্রস্তাব করেছেন, 5ই আগস্ট যেদিন গণ অভ্যুত্থান যে কি বলে বিজয়ী হলো, সেদিন ওই ডেটটাকে তিনি দিতে বলেছেন। তো এটা আমি জানি না, বিএনপি যেহেতু তাড়াতাড়ি ইলেকশন চাচ্ছে, সেই কারণে জামাত একটু অন্য অবস্থান নেওয়ার কৌশল থেকে করছে কিনা জানি না। তবে জামাত, আমরা প্রথম থেকে দেখে আসছি যে জামাত একটু সময় নিয়ে ইলেকশন করতে চায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও কিন্তু একই কথা বলছেন, তারাও চায়, হ্যাঁ, নতুন দল গঠন। হ্যাঁ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিপ্লবীরা তারাও চায় যে ইলেকশন পরে হবে, আগে সংস্কার হবে। জামাতও ওই লাইনেই কথা বলছে। আমার মনে হয় জামাতেরটা আমি বুঝিয়ে জন্য তো, জামাত দীর্ঘদিন ধরে দেশে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস চালাতে পারে নাই, দল গোছানোর একটা সুযোগ তারা চায় প্রথমত। ধরেন এর আগে বিভিন্ন আনঅফিশিয়ালি যখন কথাবার্তা আমাদের সাথে হয় তখন বলা হয়, আমরা শুনেছি যে জামাতের ধারণা যে তারা যদি বছরখানেক সময় পায় তাহলে তারা দলকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারবে যে তারা একটা বড় শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। সে কারণেই তারা হয়তো দেরি করতে চায়, অথবা তারা তো একটা বেনিফিশিয়ারি এই আন্দোলনের, এই বিপ্লবের। তো সেই কারণে বিপ্লবীদের সঙ্গেও তারা একটা আন্ডারস্ট্যান্ডিংও করতে চায় কিনা জানি না। ধরেন সামনে বিপ্লবীদের একটা নতুন দল আসছে, এই মাসের মধ্যেই
নতুন দল ঘোষণা করার কথা, জি জি তাদের সঙ্গে একটা নির্বাচনী সমঝোতা আসার একটা চেষ্টা বা চিন্তা জামাতের থাকতে পারে। সেই কারণেই তারাও বিপ্লবীদের মতোই অবস্থান নিয়েছেন এই ইস্যুতে। তবে বিএনপির স্ট্যান্ডটা আমি মনে করি সঠিক। আমরা তো দেখছি যে এটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, এই যে রাস্তাঘাটের অবস্থা, আন্দোলন, দেশে একটা মোটামুটি একটা বিশৃঙ্খল অবস্থা চলছে। আজকে চিফ অ্যাডভাইজার সাহেব একটা মিটিং করেছেন ল অ্যান্ড অর্ডার নিয়ে, সেখানেও তিনি কিন্তু এটা ব্যাপারে একটু হুঁশিয়ারি দিয়েছেন বা উদ্বেগ প্রকাশ করেছেন। এই সিচুয়েশন হ্যান্ডেল করার মানে যত দিন যাবে ততই আর আমার ধারণা, আশঙ্কা, যেটা শোভা ভাই একটু আগে বলছিলেন যে 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 যাদের পতন ঘটেছে 5 তারিখে, তারা তো নানাভাবে ফেরত আসার চেষ্টা করবেই। এবং তো আপনি সেই সুযোগ কেন দিবেন? যত দিন যাবে সমস্যা তত জটিল হবে, এটা আমার ধারণা। এবং সেটা দেখা যাচ্ছে, কিন্তু সরকার সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব মিনিমাম মানে ইলেকশন কমিশন সংস্কার, নির্বাচনী ব্যবস্থার সংস্কার যেটা প্রস্তাব করা হয়েছে কমিশনের পক্ষ থেকে, সেটা করে একটা নির্বাচন দিয়ে ইলেক্টেড গভর্নমেন্টের হাতে বাকি সংস্কার ক্ষমতাটা ছেড়ে দেওয়া উচিত। তারাই কেবলমাত্র দেশের যাবতীয় সমস্যার সমাধানে অ্যাটলিস্ট এই সরকারের চাইতে সাকসেসফুল হবে, তাতে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ জানানোর কাজে। একই ব্যাপারে কামালউদ্দিন সবুজ, আপনার মতো প্রশ্ন। আমার যেটা আমি আপাতত দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার মনে করেন 5ই আগস্টের যেই অভ্যুত্থানটা হলো, এবং এই অভ্যুত্থানের সঙ্গে যারা যেসব রাজনৈতিক দল জড়িত ছিল, বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল, আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ছিল, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা সব মিলে, তখন কিন্তু টার্গেটটাই ছিল যে আওয়ামী লীগ সরকারের পতনের পর তখন তার নতুন প্রেক্ষাপট তৈরি হলো। এখন আমরা গত 6 মাস এখনও পূর্ণ হয়নি, এবং গত 6 মাস যদি আমরা ধরি, এখন দেখেন আমরা নির্বাচন, সংস্কার, এসব নিয়ে আমাদের আলোচনা। আমার কাছে যেটা মনে হচ্ছে, এখানে এক ধরনের ডিভিশন তৈরি হয়েছে, সেটা সরকারের মধ্যেও আছে। সরকারেরটা হয়তো অতটা স্পষ্ট মনে হয় না, আবার কিন্তু বিটুইন দ্য লাইন্স যদি আপনি দেখেন তাহলে কিন্তু অনেক কিছু খুঁজে পাবেন। তা আবার বিএনপি কেন তাড়াতাড়ি নির্বাচন চায়, বিএনপি এবং তাদের সঙ্গে যে বিএনপি নেতৃত্বাধীন জোট, তাদের হিসাবটা হচ্ছে, এবং ন্যাচারালি তারা তো দীর্ঘদিন, আপনার যদি 2014 থেকে ধরেন 24 পর্যন্ত, এই 3টা নির্বাচন তো আসলে কোনো নির্বাচন হয় না, যে নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে নাই। তো তাহলে তারা একটা বাংলাদেশের মানুষও নির্বাচন চায়, যে নির্বাচনটা হবে সুস্থ ভাবে একটা নির্বাচন, যেখানে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়া দেশ আবার ফিরে আসবে। এই তো মোটামুটি বিএনপির এটা হচ্ছে যে এখন যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে তারা মনে করে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তারা গভর্নমেন্ট ফর্ম করবে। তো ন্যাচারালি সেখানে একটা তাদের তো এটা তো যেহেতু এই দল, তারা তো ক্ষমতা যেতে চাইবেই, ওইটা একটা হিসাব আছে। এটার মধ্যে অন্য যারা জামাত এটা নিশ্চয়ই মনে করে না যে এভাবে যদি কোনো জোট, যেমন জামাতের সঙ্গে আগে বিএনপির সঙ্গে তাদের জোট ছিল, মনে করেন যদি জোট না থাকে, এটা তো এখনো বলা মুশকিল, কারণ লাস্ট মুহূর্তে ইলেকশন যত মানে শেষ কিছু নাই, অনেক কিছু অ্যালাইনমেন্ট রিঅ্যালাইনমেন্ট হতে পারে। জামাত যদি আলাদাভাবে নির্বাচন করে, তারাও কিন্তু দেখেন, আপনি দেখবেন তারা কিন্তু তাদের অনেক এই খুঁজছে, ভোটের হিসাবগুলি করছে, বিএনপিও করছে। জামাত চাইবে একটু দেরি করে নির্বাচনটা করা। বৈষম্য বিরোধী ছাত্র যে নাগরিক কমিটি, যে নতুন দল ফেব্রুয়ারিতে আসবে, তারাও চাইবে একটু দেরি করে করতে। অ্যালাইনমেন্ট রিঅ্যালাইনমেন্ট কার সঙ্গে কে যাবে নির্বাচন, সেটা পরের কথা। এখানে হিসাবটা হচ্ছে যে দেরি করলে তাদের জন্য একটু মাইলেজটা বেশি হবে। তারা মনে করে যে বাই দিস টাইম বিএনপি হয়তো ভোটের দিক থেকে একটু কমে যাবে, এটা আমার বিবেচনায় আর কি। তারা যেটা এইভাবে কাজে, এখন বিষয়টা হচ্ছে যে নির্বাচনটা হতেই হবে। আবার সরকারের মধ্যেও তো কেউ থাকতে পারে, বা সরকারকে যারা সরকারে মানে আপাত দৃষ্টিতে মনে হয় নাই, বাট হয়তো প্রচ্ছন্নভাবে আছে, তাদের মধ্যেও কেউ থাকতে পারে যে নির্বাচনটা দেরি হোক, তাদেরও নানা হিসাব থাকতে পারে। সেটা একটা লম্বা আলোচনা। আমার কথাটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন নির্বাচন দিতে হয়নি, একটা নতুন জেনারেশনও আসছে, তারাও তো ভোট দেওয়া উচিত, তারাও তো এই সুযোগটা পাওয়া উচিত। একটা নির্বাচন সুস্থ সঠিকভাবে, এবং এই যে সংস্কার নিয়ে আমরা প্রায় সবসময় আমরা নিজেরও আলোচনা করি, তর্ক বিতর্ক হয়। সংস্কার তো চলমান প্রক্রিয়া, সংস্কার কিন্তু এই 5ই আগস্টের আগেও কিন্তু হয়েছে বিভিন্ন সরকারের আমলে, হয় না যে তা না। সংস্কার তো এটা চলবে। আমার কথা ছিল সংস্কারটা ওই পর্যায় পর্যন্তই করা উচিত, যেটা যতটুকু করলে একটি গ্রহণযোগ্য নির্বাচন আপাতত হতে পারে, এবং ওই
পথটা রেখে যাওয়া, পথটা তৈরি করে যাওয়া এই সরকারের, যারা পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে সেটা তাদের যে নির্বাচিত পার্লামেন্ট হবে, সে একটা জবাবদিহিতার পার্লামেন্ট হোক, সেই পার্লামেন্টের মাধ্যমে তারা সংস্কার কর্মসূচি ও অন্যান্যগুলোকে এগিয়ে নিয়ে যাবে, এটা আমরা মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাবো আবার। দর্শক, সংবাদ সম্প্রসারণে আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন রেজওয়ানুল হক রাজা এবং কামালউদ্দিন সবুজ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এইবার আলোচনা করতে চাই লিবিয়া উপকূলে ভূমধ্য সাগরে উদ্ধার 23 বাংলাদেশের মরদেহের মধ্যে 8 জনের পরিচয় শনাক্ত, তাদের সবার বাড়ি মাদারীপুরের রাজৈরে। এই যে মানব পাচার চক্রের যে কাজগুলো শুধু মাদারীপুরে না, আমরা গত এক সপ্তাহে নাটোরের সিংড়া উপজেলার কথা শুনেছি, ফরিদপুরের ঘটনা শুনেছি। সিংড়া উপজেলা থেকে 2 জনকে রাশিয়াতে নিয়ে যাওয়া হয়েছে চাকরির প্রলোভনে, এবং সেখানে 2-1 দিনের ট্রেনিং দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে, একজন মারা গেছে, আরেকজন এখনও সেখানে আছে। এবং ফরিদপুরের ঘটনা আরও ভয়াবহ, সেখানে হচ্ছে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া নিয়ে গেছে এবং মুক্তিপণ চেয়েছে, না দেয়াতে 2 জনকে গুলি করে মেরেছে। এইটার শেষ কোথায়? রেজওয়ানুল হক রাজা। এর শেষ তো কোথায় তা তো জানি না, শেষ আদৌ আছে কি না জানি না। কারণ দেখেন, খুবই প্যাথেটিক এই যে ঘটনাগুলি আপনি মেনশন করলেন, এবং এটি যে নতুন তা না, এর আগেও ধরনের বহু ঘটনা ঘটেছে। এবং আমি অবাক হয়ে যাই যে, মানে আমার খুব অবাক লাগে যে যুগের পর যুগ ধরে এটা চলছে, কোনো সরকারই এর বিরুদ্ধে এটা বন্ধ করতে পারলো না, নাকি চায় না এই বন্ধ করতে। না পারার তো কোনো কারণ দেখি না, সেরকম কোনো আন্তরিক কোনো চেষ্টা হয়েছে বলে মনে হয় না। কারা দালাল, কারা লোক পাঠায়। এবং আমি মনে করি যে এই যে ধরেন আমাদের কক্সবাজার থেকে নৌকায় করে প্রায় শুনি যে পাচার করার জন্য পাঠানো হয়, এবং যারা বর্ডারে যারা দায়িত্ব পালন করেন, যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের মধ্যেও অনেক আমি মনে করি ফাঁকফোকর আছে। নাইলে দেখেন, আমরা মিয়ানমার থেকে কি ইয়াবা আসা বন্ধ করতে পেরেছি দেশে? পারি নাই। কিন্তু আমরা কি ইন্ডিয়ান বর্ডার থেকে ফেন্সিডিল আসা বন্ধ করতে পেরেছি? পারি নাই। মানে যারা ওইখানে দায়িত্ব পালন করেন তাদের মধ্যেও দুর্বলতা আছে, তাদের মধ্যে ফাঁকফোকর আছে। এইটা সরকার যদি সিরিয়াসলি চায় তাহলে তো না হওয়ার কোনো কারণ থাকতে পারে কিছু মনে হয় না। এবং আনফর্চুনেটলি ধরেন আমরা ট্র্যাডিশনাল গভর্নমেন্টের কথা বাদ দিয়ে যদি এই বর্তমান সরকারের কাছে আবার ফেরত আসি, তারাও তো এরকম কোনো এক্সাম্পল, মানে দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা যে নিয়েছেন সেটা তো দেখি না। যদি কখনো নেওয়া হতো এরকম, মানে এই অপরাধের জন্য এই শাস্তি হয়েছে, সবাইকে জানানো হলো, একটা এক্সাম্পল তৈরি করা হলো, সেরকম যদি কিছু থাকতো সামনে, তাহলে হয়তো বাকিরা এটা দ্বিতীয়বার করতে সাহস পেত না। কিন্তু দুঃখজনকভাবে এই ধরনের অপরাধ ঘটেই যাচ্ছে। আমরা শুধু তাৎক্ষণিক একটা অ্যাকশন নিচ্ছি, কিছু লোককে ধরা হয়, মামলা দিয়ে জেলে ঢোকানো হয়, 2 দিন পরে তারা জামিন পেয়ে আবার একই কাজ করে। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা হয়েছিল, তাদেরও একই অভিযোগ যে আমরা যে ধরছি না তা না, কিন্তু ওই জামিন নিয়ে বেরোয় চলে আসছে আইনের ফাঁক। জামিন, আপনি মামলাটাকে যদি, অনেক সময় মামলাও কিন্তু দুর্বলভাবে সাজানো হয় যাতে জামিনে বের হয়ে আসতে পারে। সবখানে আপনার টাকা পয়সার ব্যাপার আছে, ওই জিনিসটা বন্ধ হয় নাই। এবং এখন বর্তমান সরকারের উদারতা বলেন, দুর্বলতা বলেন, তার সেই সুযোগ নিয়ে এই কাজগুলি আরও বেশি হচ্ছে। সেই কারণে আজকে এই ধরনের ঘটনা ঘটছে, এবং এটা নিয়ে খুব একটা উচ্চবাচ্য তো দেখি না। তো আপাতত আমার মনে হয় না, আমি শক্ত কোনো ব্যবস্থা আপনি যতক্ষণ না নিচ্ছেন ততক্ষণ এগুলি বন্ধ করা যাবে না। ধন্যবাদ রেজওয়ানুল হক রাজা। কামালউদ্দিন সবুজ, আপনার কাছে একই ব্যাপারে জানতে চাই, মানে বিশেষ করে যে রাশিয়াতে গেছে, মানে যুদ্ধ চলছে এরকম একটা দেশে, মানে যে গেছে সে কিভাবে গেল, মানে কিভাবে তাকে কনভিন্স করা হলো, এটা কিভাবে সম্ভব হলো? এটা যেটা মানে যেসব আমাদের মিডিয়াতে যেসব রিপোর্ট এসেছে, রাশিয়ার কথাটা যেটা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে, তো যেখানে হচ্ছে যে আসলে এদেরকে মানে আসলে বিদেশে যে মানে আর্থিকভাবে তারা লাভবান হবে এই প্রলোভনটা দেখি কিন্তু নিয়ে গেছে। মূলত নিয়ে যায় তাদেরকে, সেখানে পরে দেখা গেছে যে এটা আসলে যুদ্ধের জন্য নিয়ে গেছে। তো একটা যারা নর্মালি এসব ক্ষেত্রে যায় তারা তো আসলে খুব ওয়েল অফ ফ্যামিলির মানুষ না, এরা একটু গরিব, মানে মোটামুটি নিম্ন আয়ের মানুষ। তারা জায়গা জমিন বিক্রি করে বা সঞ্চিত যে ছাগল, এই যে মনে করেন এই যে জিনিসগুলো, এই যে এটা যারা করছে, এবং একটু আগে যেটা বললেন যে 20 জনের মধ্যে 8 জনের শনাক্ত করা হয়েছে যে সমুদ্রে, এটা কিন্তু নতুন না, এটা কিন্তু বছর পর বছর চলছে, যে ভূমধ্য সাগর থেকে শুরু করে বিভিন্ন সাগরে বিভিন্ন দেশের, বিশেষ করে বাংলাদেশে অনেক বাংলাদেশি লোক মারা গেছে। এরা জীবনের ঝুঁকি নিয়ে এটা করছে। যারা সেফলি চলে গেল, আর যারা যেতে পারে না অনেকে মারা যায়।
এখন কথা হচ্ছে, তো আমি তো ব্যক্তিগতভাবে মনে করি বৈধভাবে যাওয়া উচিত। বাংলাদেশের 1 কোটিরও বেশি বৈধভাবে যাওয়াটাও কমে যাচ্ছে বাংলাদেশ আসতেছে, থেকে। আপনার বাংলাদেশের 1 কোটিরও বেশি মানুষ এখন বিদেশে অবস্থান করছে, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকা থেকে। বাংলাদেশের এখন ফরেন এক্সচেঞ্জ মানে আপনার মানে আর্নিংয়ের প্রথম 2টাই হচ্ছে রেমিটেন্স, আর একটা হচ্ছে আরএনজি। তো এটা তো একটা বড়, এটা আমরা বাংলাদেশের মানুষ হিসেবে আমরা চাই আমরা রেমিটেন্স, কিন্তু বাট মানুষের জীবনের বিনিময় নিশ্চয়ই না, কারণ তারা তো একটা নিম্ন আয়ের একটা মানুষ ফ্যামিলি থেকে যায়, যে তারা যাবে সংসারটাকে তারা ঢেলে সাজাবে, তাদের উন্নতি হবে, কিন্তু এখানে যদি জীবনই দিয়ে দিল, টাকাও গেল, জীবনও চলে গেল, ওই ফ্যামিলিটাও কিন্তু শেষ হয়ে গেল। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, এখন যে প্রশ্নটা একটু আগে আসছে যে তারা কিভাবে যায়, এটা আসলে এটা কিন্তু শুধু দালাল না, এটা একটা টোটাল একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটটা দেশে এবং বিদেশে দুটো সিন্ডিকেট, কারণ এটা তো এমন না যে আপনি বাংলাদেশ বর্ডার ক্রস করে দিলেন চলে গেল, তা না। এগুলো অনেকগুলি দেশ, রুটগুলো আপনি দেখেন, অনেকগুলি দেশের মাঝে সব জায়গায় কিন্তু তাদের লোক আছে, এবং এদের ওই সিন্ডিকেটটা ওভাবেই থাকে। এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর লোকও আছে বাংলাদেশ পার্টে, দালালও আছে, অন্যরাও আছে, আবার পরেও আছে। এবং দেখেন অনেককে দেখবেন, এর মধ্যে অনেকগুলি নিউজ এসেছিল বিভিন্ন সমাজে, যেই ডেস্টিনেশনে তাদের যাচ্ছিল, ওই যাওয়ার আগে অন্য কোনো একটা দেশে মারা গেছে, এরকমও কিন্তু, থাইল্যান্ডে মারা গেছে, বিভিন্ন জায়গায় মারা গেছে। আমি যেটা বলতে চাই যে আমরা চাই যে বাংলাদেশের তো যেহেতু আমরা চাই যে আমাদের 1 কোটি না, আরও অনেক মানুষ বিদেশে যায়, তারা যে মানে তারা বিভিন্ন কাজে যোগদান করুক, তাদের যার স্কিল অনুযায়ী ইনকাম, কিন্তু সেটা জীবনের বিনিময় না। এবং সেটা বন্ধ করার জন্য আমাদের দেশ থেকে যাতে এটা ওইভাবে এই পথে চোরাই পথে এবং এভাবে যেতেই না পারে, সে পথগুলি রুদ্ধ করে দেওয়া। অসংখ্য ধন্যবাদ কামালউদ্দিন সবুজ, ধন্যবাদ জয়নাল রাজা আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ এখানেই শেষ করছি। ডিবিসির সঙ্গে থাকুন।